নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের 11 পর্ব। মনে আছে সেদিন সদানন্দ বাবার সামনে দাঁড়িয়ে প্রথমে একটু আড়ষ্ট হয়ে গিয়েছিল। চৌধুরী মশাই সোজা গিয়ে উঠলেন তাঁর চণ্ডী মণ্ডপে। আসলে কর্তাবাবু যেদিন পঙ্গু হয়ে পড়েছিলেন সেই দিন থেকেই তিনি নিজের আসন করে নিয়েছিলেন ওইখানে বসেই তিনি ক্ষেতের কাজকর্ম পরিচালনা করতেন। সেই যে সকালবেলা গিয়ে সেখানে বসতেন, তখন থেকে বেলা 1-2 পর্যন্ত তাঁর ওই চণ্ডীমণ্ডপে কাটত। এক এক করে সবাই আসতো নানান কাজে। তিনি চাইতেন তার সঙ্গে খোকাও ওখানে বসুক, তার কাজ কর্ম আস্তে আস্তে দেখে শুনে নিক। তিনি থাকতে থাকতে ছেলে তার কাছে সবকিছু কাজকর্ম শিখে নিক। কিন্তু ছেলের মতিগতি তাঁর ভালো লাগতো না কোনোদিনই। বাপের কথা ছেলে অমান্য করত না বটে, কিন্তু তেমন মান্যও ঠিক করত না, যেন কাজকর্ম না করতে হলেই সে বেঁচে যেত। কীর্তিপদবাবু জামাইকে বলতেন, এখন থেকে তোমার ছেলেকে সবকিছু বুঝিয়ে টুজিয়ে দিচ্ছ তো বাবাজি? জামাই বলতো, আমি তো বুঝিয়েই দিতে চাই, কিন্তু তার তো এসব দিকে একেবারেই মন নেই। শ্বশুর বলতেন, এ বয়সে মন তো থাকবেই না, আমারও ছিল না। আমার বাবা আমাকে কত বুঝিয়েছেন, তখনও সব ভালো লাগতো না, কিন্তু পরে তাই নিয়েই তো মেতে আছি। এখন ও ছাড়া আর কিছুই বুঝি না। কিন্তু আজ মনে হলো এবার আর দেরি নয়। যে ছেলে বিয়ের দিনে এই কাণ্ড করতে পারে সে বড় সাধারণ ছেলে নয়। তাকে বুঝিয়ে দেওয়া দরকার যে জীবন ছেলে খেলার জিনিস নয়। শুধু লেখাপড়া আর আড্ডা দিয়ে বেড়ালে আর যাই চলুক সংসার চলে না। সংসার মানে দায়িত্ব কাঁধে নেওয়া। চণ্ডীমণ্ডপের মধ্যে একটা তক্তপোষ পাতা ছিল, তার উপরে মাদুর পাতা। মাদুরের উপর সামনের দিকে একটা কাঠের ক্যাশ বাক্স। চৌধুরী মশাই সেই ক্যাশ বাক্সের পেছনে গিয়ে বসলেন। তারপর ছেলের দিকে চেয়ে বললেন, বসো। সদানন্দ বসল না, তেমনি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। কই বসলে না যে? বসো, তোমার কানে কি কথা যাচ্ছে না? সদানন্দ এবার তক্তাপোষের ওপরেই পা ঝুলিয়ে বসল। কাল রাত্রেই চৌধুরী মশাই কথাগুলো ভেবে রেখেছিলেন। সেই রাত 3টের সময় গৃহিণী যখন বৌমার ঘরে চলে গিয়েছিল। অনেক ভেবেচিন্তে ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি। অবশ্য বিয়ে তিনিও একদিন করেছিলেন। জীবনে বিয়ে করার কি মর্ম তা তিনি জানেন। মর্মও যেমন জানেন, তেমনি তার সঙ্গে দায়িত্বের কথাটাও তিনি কখনো হালকা করে দেখেননি। কর্তাবাবুর মতো তিনিও একদিন বুড়ো হয়ে যাবেন। তখন হয়তো ঠিক তাঁরই মতো পঙ্গু হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে থাকবেন। তখনই খোকাই এসে এই চণ্ডীমণ্ডপে বসে দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। কিন্তু যে ফুলশয্যার রাতে এইরকম কাণ্ড করতে পারে তার উপর কতটা নির্ভর করা যায়? হঠাৎ তার মুখ দিয়ে আসল প্রশ্নটা বেরোল। বললেন, কোথায় ছিলে সমস্ত রাত? সদানন্দ জবাব দিতে দেরি করলে না, বললে, বাইরে। চৌধুরী মশাই থমকে রইলেন। জিজ্ঞেস করলেন, বাইরে মানে? সদানন্দ বললে, বাইরে মানে বাইরে, আমি বাড়িতে ছিলাম না সারা রাত। আরও অবাক হয়ে গেলেন চৌধুরী মশাই। তার মুখের সামনে এমন করে তো কখনো আগে কথা বলেনি খোকা। হঠাৎ এত সাহস পেলে সে কোথা থেকে? বললেন, তুমি জানো যে বাড়ির বাইরে থাকা এ বাড়ির নিয়ম নয়। আর শুধু এ বাড়ি কেন, কোনো বাড়িতেই নিয়ম নেই বাড়ির ছেলে রাত্রে বাইরে রাত কাটাবে। কাটালে নিন্দে হয়, 10 জনে 10 কথা বলে। সদানন্দ উঠে দাঁড়াল। বললে, আপনি কি আমাকে এই কথা বলতেই এখানে ডেকে এনেছেন? সদানন্দর হাবভাব থেকে চৌধুরী মশাই তাজ্জব হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। খানিক পরে বললেন, কেন,
তোমাকে এখানে ডেকে এনে এই কথা বলা কি আমার অন্যায় হয়েছে? সদানন্দ বললে, ন্যায় অন্যায়ের কথা আপনারা তুলবেন না। কাকে ন্যায় বলে আর কাকে অন্যায় বলে তা আমি ভালো করেই জানি। আমি কি এখন যেতে পারি? চৌধুরী মশাই বললেন, তুমি উঠে দাঁড়ালে কেন? বসো না। সদানন্দ বললে, না, আমি এখানে বসবো না। যা শোনবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পারবো। চৌধুরী মশাই বললেন, তাহলে বলো, তুমি কেন এরকম করলে? বৌমা তোমার কাছে কি অপরাধ করেছে? আর আমি আর তোমার মা, আমরাই বা তোমার কাছে কি অপরাধ করলুম যে 10-এর কাছে তুমি আমাদের বেইজ্জত করতে চাও? আমাদের বংশমর্যাদা কোনো কিছুর কথাই কি তুমি ভাববে না? সদানন্দ কথা না বলে চুপ করে রইল। কথা বলছো না যে, একটা কিছু জবাব দাও। তবু সদানন্দ কিছু কথা বললে না, তেমনি চুপ করে দাঁড়িয়ে রইল। এবার চৌধুরী মশাই উঠলেন, উঠে সদানন্দর কাছে এলেন। তারপর বললেন, চলো, ভেতর বাড়িতে তোমার মার কাছে চলো, তোমার সঙ্গে কথা আছে। বলে সদানন্দকে হাতে ধরে চণ্ডীমণ্ডপের বাইরে নিয়ে এলেন। বাইরে তখন বেশ স্পষ্ট সকাল হয়েছে। বিয়েবাড়ির লোকজন তখন এক এক করে জেগে উঠেছে। তাদের সকলের দৃষ্টির সামনে দিয়ে একেবারে সোজা তাকে ভেতর বাড়িতে নিয়ে এলেন। সেখানে মেয়েদের আনাগোনা। এখন তারাও উঠেছে ঘুম থেকে। চারদিক অগোছালো। চৌধুরী মশাইয়ের পেছন পেছন সদানন্দ যাচ্ছিল। অনেকেই ছোটবাবুকে দেখে ঘোমটা টেনে সামনে থেকে সরে গেল। রাত্রে ভালো করে ঘুম হয়নি, তাই প্রীতি ভোরবেলাতেই তৈরি হয়ে নিয়েছিল। রাত 3টের সময় সবেমাত্র একটু দু চোখ জুড়ে এসেছিল, এমন সময় ওই দুর্যোগ। মনটাও বিষিয়েছিল তারপর থেকে। নতুন বইয়ের কাছে মুখ দেখাতেও যেন লজ্জা হচ্ছিল তার। ছেলে ফুলশয্যার রাতে বইয়ের সঙ্গে এক ঘরে শোয়নি। এই লজ্জা যেন ছেলেরও নয়, বইয়েরও নয়। এই লজ্জা যেন শাশুড়িরই নিজের। অথচ এমন এক ঘটনা যা বাইরের লোককে বলাও যাবে না, যা বলে কারোর কাছ থেকে সহানুভূতিও পাওয়া যাবে না। নিজের মনে মনে জিনিসটাকে পুষে রেখে তুষের আগুনে জ্বলতে হবে। হঠাৎ কর্তাকে সেই অসময় ঘরে আসতে দেখে প্রীতি অবাক হয়ে গেল। বললে, কি হলো, খোকার খোঁজ পেয়েছ? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই দেখলে পেছনে খোকাও রয়েছে। চৌধুরী মশাই সদানন্দকে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিলেন। বললেন, এই তো, খোকাকে সঙ্গে করে নিয়ে এলেন তোমার কাছে। সদানন্দ তখন অপরাধীর মতো মার সামনে দাঁড়িয়েছিল। চৌধুরী মশাই বললেন, আমি ওকে অনেক কথা জিজ্ঞেস করেছি, তবু কোনো কথার জবাব দিচ্ছে না। দেখো, যদি তুমি কিছু কথা আদায় করতে পারো। প্রীতি ছেলের মুখের দিকে সোজাসুজি চোখ রেখে বললে, হ্যাঁ রে খোকা, কোথায় ছিলি তুই সারা রাত? চৌধুরী মশাই বললেন, আমি ওকে সেই কথাই জিজ্ঞেস করেছি। সমস্ত রাত বাইরে বাইরে কাটালো, অথচ নতুন বৌমা, সে বেচারি নতুন জায়গায় ভয় কেঁপে অস্থির, সে কি দোষ করলে? প্রীতি ছেলের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে চাইলে। বললে, কি হয়েছিল তোর বলতো বাবা? বৌমাকে পছন্দ হয়নি? আমাকে সত্যি করে মন খুলে বল, কি হয়েছিল তোর? বল, কি হয়েছিল তোর? আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাদের কাছে বলতে তোর কিসের আপত্তি? আমাকে তো তুই আগে সব বলতিস। এখন তোর কি হলো যে আমাকে একবারও কিছু বললি না? না, আমি তোর পর। তুই কি আমাদের পর মনে করিস? সদানন্দ তখনও চুপ। চৌধুরী মশাই বলতে লাগলেন, গায়ে হলুদের সময় তুই বাড়ি ছেড়ে পালিয়ে গেলি, ভাবলুম বিয়ের পর সব মিটে টিটে যাবে। তারপর থানা পুলিশ কত কি হলো, তাও তো একরকম করে সব মিটল। এখন পরের মেয়ে এ বাড়িতে এসেছে, সে বেচারে কি ভাবছে বল দিকিনি। মা ছেলের দিকে চেয়ে বললে, কিরে, কথা বলছিস না যে? বাড়িতে এখন এত লোকজন এসেছে, এদের কানে যদি কথাটা যায় তো তারাই বা কি ভাববে বল দিকিনি। এতক্ষণে সদানন্দর মুখ দিয়ে কথা বেরোলো। বললে, মা। কিন্তু বলতে গিয়েও যেন সব কথা তার মুখের মধ্যে আটকে গেল। মা বললে, কি রে, কি বলছিলি বল, থামলি কেন?
সদানন্দ এবার মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ বাইরে থেকে কৈলাস গোমস্তার গলা শোনা গেল, ছোটবাবু। গৃহিণী বললে, ওই গোমস্তা মশাই তোমাকে ডাকছে, যাও। কিন্তু এই অবস্থায় চৌধুরী মশাইয়ের ঘর থেকে চলে যাবার ইচ্ছা ছিল না। চৌধুরী মশাই দরজা খুলে বাইরে আসতেই গোমস্তা মশাই বললে, রেলবাজার থেকে প্রাণকৃষ্ণ শাহ মশাই এসেছেন। প্রাণকৃষ্ণ শাহ? প্রাণকৃষ্ণ শাহ রেলবাজারের আড়তদার মানুষ, মহাজনও বটেই। টাকার দরকার হলে চৌধুরী মশাইকে ওই প্রাণকৃষ্ণ শাহর কাছেই হাত পাততে হয়। জিজ্ঞেস করলেন, তা তিনি এই অসময় কেন? কৈলাস বললে, কাল সন্ধেবেলা বৌভাতে আসতে পারেননি, এখন এসেছেন বৌমার মুখ দেখবেন। চৌধুরী মশাই বিরক্ত হলেন মনে মনে। ঘরের ভেতর ঢুকে গৃহিণীকে বললেন, দেখেছ আক্কেলখানা, এই অসময় প্রাণকৃষ্ণ শাহ এসে হাজির, নতুন বইয়ের মুখ দেখবে। মুখ দেখবার আর সময় পেলে না, এখন কি করি বলো দেখিনি। গৃহিণী বললেন, তা এসেছেন যখন, তখন তো আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু একটু বসতে বলো গে। বৌমা এখন ঘুমোচ্ছে, বৌমা উঠবে, উঠে মুখ হাত ধোবে, তারপর সাজিয়ে গুছিয়ে তবে বউ দেখাবো, তার আগে নয়। চৌধুরী মশাই বিরক্ত হলেন, নিজের মনেই বললেন, আড়তদার মানুষ তো, তাই আক্কেলের মাথা খেয়ে বসে আছে একেবারে। সাত সকালে বউ দেখতে চাইলেই অমনি দেখানো যায়? এখনো কারোর বাসি কাপড় ছাড়া হয়নি। আবার বাইরে এসে কৈলাসকে বললেন, শাহ মশাইকে বসিয়েছ তো? আগে তিনি তো কর্তাবাবুর কাছে বসে আছেন, কর্তাবাবুই আপনাকে ডাকতে পাঠালেন। চৌধুরী মশাই বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যাও। সেখানেও কিছু লোকজন বসে আছে, তারা প্রাত্যহিক প্রয়োজনে আসে, হুকুম নেয় ছোটবাবুর কাছে। কোথায় কোন জমিতে লাঙল দিতে হবে, কোন জমির সর্ষে কাটতে হবে, কোন ক্ষেতের বেড়া বাঁধতে হবে, সব নির্দেশ ছোটবাবু সকালবেলায় দিয়ে দেন। তারপর আছে মজুরি দেওয়ার কাজ। রোজকার মজুরিটা ছোটবাবু রোজই দিয়ে দেন, ওটা পড়ে থাকে না। তার উপর আছে উকিল মুহুরি মুক্তারের আনাগোনা। ওপরে কর্তাবাবুর ঘরে তখন প্রাণকৃষ্ণ শাহ মশাই বেশ আসর জাঁকিয়ে বসেছে। নাতির বিয়েটা দিয়ে দিয়েছেন বলে খুব বাহবা দিচ্ছে কর্তাবাবুকে। বলছে, খুব ভালো কাজ করলেন কর্তাবাবু, একটা কাজের মতো কাজ করে গেলেন। কর্তাবাবু বললেন, আমার তো এই একটা কাজই বাকি ছিল, এবার রাস্তা ক্লিয়ার হয়ে গেল, এখন যেতে পারলেই হয়। প্রাণকৃষ্ণ শাহ বললে, ও কথা বলবেন না কর্তাবাবু, নাতির তো এই সবে বিয়ে হলো, এখন তার ছেলে হোক অন্নপ্রাশন হোক, আমরা পাত পেরে ভোজ খাই তবে তো। প্রাণকৃষ্ণ শাহর সঙ্গে কর্তাবাবুর পুরনো সম্পর্কটা লেনদেনের হলেও কালক্রমে সেটা বন্ধুত্বের বন্ধনে নিবিড় হয়েছে। তাকে চৌধুরী বংশ সহজে অস্বীকার করতে পারে না, তাই তার অত্যাচারও সহ্য করতে হয় এদের মুখ বুঝে। ততক্ষণে চৌধুরী মশাই এসে গেলেন। বললেন, আপনি কাল আসেননি, তাই খুব ভাবছিলুম। প্রাণকৃষ্ণ শাহ বললে, তা শুভ কাজ নির্বিঘ্নে মিটে গেছে তো, তাহলেই হলো বাবাজি। কর্তাবাবু তাই বললেন, আমার বড় উদ্বেগ ছিল শাহ মশাই, আমার নাতি যেমন বেয়াড়া, ভেবেছিলুম একটা কাণ্ড না আবার বাঁধিয়ে বসে। আজকালকার ছেলে ছোকরা তো আর আমাদের মতন নয়, এরা সব অন্যরকম। চৌধুরী মশাই কথার মাঝখানে বললেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু। বৌমা আমার সবে ঘুম থেকে উঠেছেন তো, একটু মুখ হাত পা ধুয়ে তৈরি হয়ে নেবেন। প্রাণকৃষ্ণ শাহ মশাই বললেন, না না, তার জন্য ব্যস্ত হতে হবে না, আমার তাড়া নেই, আমি ততক্ষণে গল্প করছি। কিন্তু ওদিকে সদানন্দ তখনও মার সামনে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। মা বললে, কই, বল কি হয়েছে তোর, বল। সদানন্দ এতক্ষণে আবার কথা বলে উঠল। বললে, কেন তুমি বারবার এক কথা জিজ্ঞেস করছো বলো তো? মা বললে, তা তুই কেন বৌমার কাছে শুবি নে, তা বলবি তো? সদানন্দ বললে, আমি তো বলেছি। কি বলেছিস? আমি তো বলেছি তুমি বারবার ও কথা জিজ্ঞেস করো না আমাকে।
আমি বলবো না। মা বললে, তা আমাকে না বলিস, তুই বৌমাকে বল। বৌমার সঙ্গে তুই একবার কথা বল গিয়ে। সে বেচারি কাল রাত 3টের সময় ভয় পেয়ে আমাকে ডাকতে এসেছে। আমি গিয়ে তখন তার পাশে শুই, তবে বেচারি একটু ঘুমোতে পারে। জানিস আমাকে জড়িয়ে ধরে কি কাঁদাটা সে কেঁদেছে। তাকে আমি কি বোঝাই বলতো? বল, তাকে আমি কি বলে বোঝাবো? তুমি কি বোঝাবে তা আমি কি করে জানবো? তুই যদি তা না জানবি তো ঘর থেকে পালিয়ে গেলি কেন? বৌমা তোর কাছে কি দোষ করল? সদানন্দ বললে, তা আমি তো তোমাদের আগেই বলেছিলুম আমি বিয়ে করব না। মা বলে উঠল, তা বিয়ে করবিই না বা কেন? বিয়ে কে না করে শুনি? সদানন্দ বললে, তুমি সব কথা জানো না মা। তুমি যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। মা এবার ছেলের মুখের দিকে অনেকক্ষণ সোজাসুজি চেয়ে রইল, যেন কি একটা আতঙ্ক জেগে উঠল মনে। বললে, তুই কি কোনোদিনই বৌমার কাছে শুবি নে নাকি? সদানন্দ বললে, না। তাহলে পরের মেয়েকে বাড়িতে এনে তুই এত কষ্ট দিবি? তা সেজন্যে তো আমি দায়ী নই। কিন্তু সে বেচারি তাহলে এখানে কি করবে? সে এমন কি পাপ করলে যে তাকে তুই এমন শাস্তি দিবি? তোর ধর্ম বলেও কি কিছু নেই? দয়া মায়া ভগবান কিছুই তুই মানবি নে? তুই তার দিকটা একটু ভেবে দেখবি নে? তার কথা না ভাবলেও আমাদের কথাও কি তুই একবার ভাববি নে? আমরাই বা লোকের কাছে, কুটুমদের কাছে মুখ দেখাবো কি করে? চিরকাল তো আর এ কথা চাপা থাকবে না। একদিন না একদিন তো এ 10 কান হবেই। তখন সদানন্দ বলে উঠল, তাই এসব কথা তোমরা আগে ভাবনি কেন? যখন কালীগঞ্জের বউকে দাদু টাকা দিলে না, তখন এসব কথা কেন একবার ভাবলে না? যখন দাদু তাকে খুন করে মারলে, তখনও তো কেউ একটা কথা পর্যন্ত বললে না তোমরা। মা ছেলেকে চুপ করিয়ে দিলে। বললে, তুই আস্তে কথা বল বাবা, একটু আস্তে, বাইরের সবাই শুনতে পাবে। সদানন্দ আরো চেঁচিয়ে উঠল, কেন? চুপ করে থাকলেই কি চিরকাল সব চাপা থাকবে তুমি বলতে চাও? মা বললে, তোর দেখছি মাথা খারাপ হয়ে গেছে। চল আমার সঙ্গে চল, বৌমার কাছে গিয়ে তুই এই কথাগুলো বলবি, চল। সদানন্দ বললে, কেন বৌমার কাছে আমি যাব কেন? তোমরা তাকে বউ করে নিয়ে এসেছো, তোমরাই তার সঙ্গে ঘর করো। আমাকে ছেড়ে দাও, আমাকে ওর মধ্যে টেনো না। পাগলামি করিস নে, আয় আমার সঙ্গে আয়, বলে ছেলেকে হাত ধরে টানতে লাগলো প্রীতি। সদানন্দ জোর করে হাত ছাড়িয়ে নিলে। বললে, তুমি কি আমাকে এতদিনেও চিনলে না? ভেবেছ তুমি হাত ধরে টানলেই আমি যাব? আমি ছেলে মানুষ? তা তুই না যাস, আমি বরং বৌমাকে তোর কাছে ডেকে নিয়ে আসছি, তার কাছেই সব কথা পরিষ্কার হয়ে যাক। সদানন্দ ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করতেই মা খপ করে তার হাতখানা ধরে ফেললে। বললে, কোথায় যাচ্ছিস? সদানন্দ বললে, কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। মা বললে, তা আমাকে যদি নাই বলিস তো বৌমাকে বলে যা। বৌমাকে বলে যা কেন তুই তার ঘরে থাকবি নে। আমার দায়িত্বটা অন্তত কাটুক, আমি অন্তত মুক্তি পাই। তোরা দুজনে নিজেদের মধ্যে যা ইচ্ছে বোঝাপড়া করে নে, আমি কেন মাঝখান থেকে পাপের ভাগী হই? সদানন্দ এ কথার কোনো উত্তর দিলে না। মা এবার ছেলের আরো কাছে সরে এলো। বললে, কে কি দোষ করলো তার জন্য হেনস্থা হবে আমার ওই 1 ফোঁটা দুধের মেয়ে? এই কি তোর বিধান? সদানন্দ বললে, তুমি বড় বড় কথা বলো না মা, ওসব বড় বড় কথাই আমি ভুলব না, তা জেনে রাখো। আমি যা করব তা আমি ঠিক করেই রেখেছি। কি ঠিক করে রেখেছিস? কি ঠিক করেছি তা তুমি দেখতেই পাবে, আমাকে আর জিজ্ঞেস করো না। মা বললে, তাহলে তুই কোনোদিনই বৌমার ঘরে শুবি নে? সদানন্দ চুপ করে রইল। মা আবার জোর দিয়ে জিজ্ঞেস করলে, কি রে, উত্তর দিচ্ছিস নে যে? কথা বল, জবাব দে। সদানন্দর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তাড়াতাড়ি ডান হাতটা দিয়ে সেটা মুছে নিতে যাচ্ছিল। মা সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে। বললে, তুই আমার কাছে লুকোচ্ছিস,
ভেবেছিস আমার কাছে মনের কথা লুকিয়ে তুই পার পাবি? তাহলে কেন আমি তোর মা হয়েছিলুম? কেন আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলুম? তোর জেদটাই বড় হবে রে, আর আমি কেউ নই? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? এই তোর বিচার? সদানন্দ মার কথা শুনতে শুনতে আর থাকতে পারলে না। দেখলে মার চোখ দিয়েও জল পড়ছে। সদানন্দ মার দিকে চেয়ে বললে, মা। মা বলে উঠল, না, আমি তোর মা নই। আজ থেকে আমি তোর কেউ নই। আমাকে তুই এখন থেকে আর মা বলে ডাকিস নে, যা। বলে প্রীতি 1 পা পিছিয়ে গেল। সদানন্দ মার দিকে এগিয়ে গেল, বললে, মা। প্রীতি বললে, না, তুই আমাকে মা বলে আর ডাকিস নে। আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। আমি আর তোর মুখ দেখতে চাই নে, যা, বেরিয়ে যা। সদানন্দ তবু মার দিকে এগিয়ে গেল, বললে, মা, তুমি আমার উপর রাগ করো না, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই নে, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। এবার সদানন্দ মার সামনে গিয়ে মাকে 2 হাতে জড়িয়ে ধরলে, বললে, মা, তুমি আমার কথা শোনো মা, আমার কথাগুলো শোনো। মা ছেলের হাত দুটো ধরে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো, বললে, না, তুই চলে যা, আমার সামনে থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাইনি। সদানন্দ বললে, না না, তুমি আমার উপর রাগ করো না। তুমি আমার দিকটা মোটে ভেবে দেখছো না, শুধু তোমাদের দিকটাই দেখছো। কিন্তু আমি কি করব বলো তো? আমি কি করব তুমি বলে দাও, আমি যে আর পারছি না। মা বললে, কেন, কি হয়েছে তোর? সদানন্দ বললে, কি হয়নি আমার, তাই আমাকে জিজ্ঞেস করো। আমি তোমাদের এই পাপের সংসারে কি করে থাকবো, কি করে তোমাদের সঙ্গে আমি মানিয়ে চলবো, তাই শুধু আমি ভাবছি। আমার যে বুক ফেটে যাচ্ছে মা, সেটা তুমি দেখতে পাচ্ছ না? কেন, কিসের জন্যে তোর বুক ফেটে যাচ্ছে? সদানন্দ বললে, তুমি তো বাড়ির ভেতরে থাকো, তুমি সেসব কথা জানবে কেমন করে? কপিল পায়রা পোড়াকে জানো? মানিক ঘোষকে জানো? ফটিক প্রামাণিক, কত লোকের নাম জানো তুমি? তারপরে এই কালীগঞ্জের বউ। মা, তুমি কেবল আমার নামেই দোষ দিতে পারো। আর কই, এতকাল ধরে এ বাড়িতে যে এত অন্যায় চলে আসছে, তার বিরুদ্ধে তো তোমরা কিছুই বলনি। মা বললে, তা ওসব কথা নিয়ে তুই অত মাথা ঘামাস কেন? ওসব নিয়ে তোর ভাববার দরকারই বা কি? ওসব ব্যাপারে তুই কানে তুলো দিয়ে রাখলেই পারিস। সদানন্দ বললে, তা আমি যদি মাথা না ঘামাই, তো ওরা কি এমনি করেই মরে যাবে? কেউ ওদের দেখবে না? বাইরে থেকে ডাক এলো হঠাৎ, বৌদি, ও বৌদি। মা বললে, ওই তোর গৌরী পিসি ডাকছে, আমি যাই, কাজের বাড়ি। তোর সঙ্গে এতক্ষণ ধরে আমার কথা বলবার কি সময় আছে? যাই, আমি বাইরে যাই। বলে একটু থেমে ছেলের দিকে চেয়ে বললে, তাহলে এবার থেকে আমার কথা শুনবি তো? কিন্তু বাইরে থেকে আবার দরজা ঠেলার শব্দ। ও বৌদি, বৌদি। প্রীতি দরজা খুলে দিতেই গৌরী পিসি বললে, কি করছিলে বৌদি ঘরের ভেতর? তারপর সদানন্দকে দেখে আর কিছু বললে না। সদানন্দ খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সদানন্দ চলে যেতেই গৌরী বললে, খবর শুনেছ? কি খবর? গৌরী গলা নিচু করে বললে, বৌমার বাপের বাড়ি থেকে লোক এসেছে। কেন? এই তো কাল বিকেলেই ফুলসজ্জের তত্ত্ব নিয়ে লোক এসেছিল, এই 7 সকালে আবার কি হলো? গৌরী বললে, সর্বনাশ হয়েছে বৌদি, খারাপ খবর নিয়ে এসেছে কৃষ্ণনগরের লোক। কি খারাপ খবর? বৌমার মান নাকি খুব অসুখ। অসুখ? বৌমাকে নিতে এসেছে নাকি? দেখ দেখিনি, কি কাণ্ড! তুই ও ঘরে গিয়ে দেখেছিলি বৌমা কি করছে? গৌরী বললে, আমি এ খবর দিতে পারবো না বাবু, বৌমাকে তুমি দাওগে। প্রীতি বললে, তার ছোট মশাই কোথায়? ছোট মশাই জানে? ছোট মশাইয়ের কাছে তো বৌমার বাপের বাড়ির লোক চিঠি নিয়ে দিয়েছে, বৌমার বাপ নাকি চিঠিতে সব কথা লিখেছে। প্রীতির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সারা রাত এত কাণ্ডের পর প্রাণকৃষ্ণ শামশাই এসে হাজির হয়েছে বউ দেখবে বলে, তাকে বসিয়ে রাখা হয়েছে এতক্ষণ।
এরপর বৌমাকে মুখ হাত পা ধুইয়ে সাজিয়ে গুছিয়ে শামশাইকে দেখাতে হবে। এরই মধ্যে আবার বেয়ানের কিনা অসুখ। অসুখের কি সময় অসময় নেই গো? আর অসুখী যদি হলো তো এখনই সে খবর পাঠাতে হয়? একদিন পরে খবর পাঠালে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এই সবে ফুলসজ্জের রাত কাটলো, এখনো বাসি মুখে জল পড়েনি। এর মধ্যে খবরটাই বা বৌমাকে দেওয়া যায় কি করে? হয়তো কেঁদে কেটে একসা করবে। আচ্ছা, তুই যা, আমি দেখছি বলে সোজা বৌমার ঘরে গেল। বাইরে থেকে যেমন দরজা ভিজিয়ে রেখে দিয়েছিল তখনও ঠিক তেমনি ভেজানোই রয়েছে। প্রীতি আস্তে আস্তে নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উঁকি দিলে। উঁকি দিয়ে দেখলে বউ বিছানার ওপর শুয়ে বালিশের ওপর মুখ গুঁজে পড়ে রয়েছে। মনে হলো বোধহয় জেগেই আছে। আস্তে আস্তে প্রীতি ভেতরে ঢুকল। তারপর বিছানার কাছে গিয়ে বোঝবার চেষ্টা করলে বৌমা সত্যি জেগে আছে না ঘুমোচ্ছে। বোধহয় প্রীতির পায়ের আওয়াজ নয়নতারার কানে গিয়েছিল। নয়নতারা মাথা তুলে দেখতেই প্রীতি বললে, তুমি জেগে আছো বৌমা? শাশুড়ির কথার উত্তরে নয়নতারা ধর্মর করে উঠে বসল। বললে, হ্যাঁ। একটুও ঘুম হয়নি? তোমাকে ঘুম পাড়িয়েই তো গেলাম, একটু ঘুমোতে চেষ্টা করলে না কেন? নয়নতারা কোনো উত্তর দিলে না। প্রীতি বললে, ঠিক আছে বৌমা, তুমি একটু বসো, কিছু ভেবো না, আমি এক্ষুনি আসছি। তোমার চা খাওয়ার অভ্যেস আছে তো? তুমি চা খাও? নয়নতারা বললে, হ্যাঁ। তাহলে আমি চা তৈরি করে নিয়ে আসছি। তারপর একজন ভদ্রলোক এসেছেন। তিনি কালকে আসতে পারেননি, আজকে ভোর থেকে এসে বসে আছেন। তোমার মুখ দেখে আশীর্বাদ করেই চলে যাবেন। তার আগে তোমাকে মুখ হাত পা ধুয়ে তৈরি হয়ে নিতে হবে। তারপর একটু থেমে বললে, তুমি একটু অপেক্ষা করো বৌমা, আমি এক্ষুনি আসছি। আমি যাব আর আসব বলে প্রীতি বাইরে চলে গেল। যাবার আগে দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিয়ে গেল। বাইরে গিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার পথে আবার চৌধুরী মশাইয়ের সঙ্গে দেখা। চৌধুরী মশাই হন হন করে আসছিলেন। গৃহিণীকে দেখেই বললেন, ওগো শুনছো, কোথায় ছিলে তুমি? গৃহিণী বললে, বৌমার কাছে। কেন? বৌমা কেমন আছেন এখন? থাকা থাকি আর কি, সারা রাতি ঘুমোয়নি, না ঘুমিয়ে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে রয়েছে। বৌমার জন্য চা তৈরি করতে আসছি। তা শুনছি নাকি বৌমার মায়ের খুব অসুখ। বৌমার বাপের বাড়ি থেকে নাকি লোক এসেছে বেয়াই মশাইয়ের চিঠি নিয়ে। বেয়ানের নাকি অসুখ। তোমায় কে বললে? গৌরী। তা অসুখের খবরটা কি আজকেই না পাঠালে হতো না? চৌধুরী মশাই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। গলাটা নিচু করে বললেন, তোমাকে চুপি চুপি বলি, কাউকে যেন এখন বলো না। এই দেখো, বেয়াই মশাই এই চিঠি দিয়েছেন। খুবই দুঃখের খবর। বৌমার মায়ের অসুখ নয়, ওটা আমি গৌরীকে ঘুরিয়ে বলেছি। আসলে বৌমার মা কাল মারা গেছেন। হ্যাঁ? প্রীতির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। বললে, বলছো কি তুমি? কখন মারা গেলেন? কি হয়েছিল? কালও তো কিছু বলেনি ওদের লোকেরা। এ বাড়ির যে গৃহিণী তারই যেন সব দায়। নতুন বউ বাড়িতে এলে গৃহিণীর দায়িত্ব কোথায় কমবে তা নয়, যেন আরো বেড়ে গেল। একে কদিন থেকেই ঝঞ্ঝাট চলেছে, তার উপর আছে ছেলের বেয়ারাপনা। এখন বউকে সামলাবে না ছেলেকে সামলাবে, সেই ভাবনাতেই অস্থির। তার উপর আবার এই নতুন ঝঞ্ঝাট। মাথা ঠিক রাখাই দায় হয়ে পড়েছিল প্রীতির। প্রীতি বললে, এখন কি করি তাহলে আমি? বৌমাকে কথাটা বলি কি করে? খবরটা শুনে তো বৌমা একেবারে কেঁদে ভাসাবে, তখন আমি সামলাবো কি করে? চৌধুরী মশাই বললেন, আমিও তো তাই ভাবছি। কি যে করি আর কার সঙ্গেই বা পরামর্শ করি তাও বুঝতে পারছি না। তা বেয়াই বাড়ির লোক কি বলছে? ওরা আর কি বলবে, ওরা তো আমাদের খবর দিতে এসেছে। বেয়াই মশাই নিজেও কিছু ঠিক করতে পারেননি। ওদিকে লোকজন সবাই শ্মশানে গেছে, আর এদেরও পাঠিয়ে দিয়েছেন এখানে। এখন যা করার হয় আমরা করব বলে চৌধুরী মশাই কিছু সমাধান বার করতে না পেরে দু হাতে মাথার চুলগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন।
যেন মাথার চুলগুলোই সমস্যার সমাধানের বাধা হয়ে দাঁড়িয়েছে। অত কথা শোনবার বা ভাববার সময় তখন কারোর ছিল না, না প্রীতির না চৌধুরী মশাইয়ের। চৌধুরী মশাই বললেন, ওদিকে আবার প্রাণকৃষ্ণ শাহ মশাই বসে আছে, বৌমা তৈরি আছে তো? প্রীতি রেগে গেল। কি করে তৈরি থাকবে? যখন তখন অমনি বউ দেখতে এলেই হলো? মানুষের শরীর গতিক বলে একটা জিনিস নেই? চৌধুরী মশাই বললেন, না না, আমি তা বলছি না, তাকে তো আমি বসিয়েই রেখেছি। প্রীতি বললে, হ্যাঁ, তিনি বসেই থাকুন, যখন বৌমা তৈরি হবে তখন দেখাবো, তার আগে নয়। আর আমারও তো শরীর গতিক আছে, সারা রাত তো আমিও ঘুমোতে পারিনি, আমার মাথা টলছে, আমি আর কিছু ভাবতে পারছি না। বলে গৃহিণী তার নিজের কাজে চলে গেল। চৌধুরী মশাই খানিকক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনিও বাড়ির দিকে এক পা করে এগোতে লাগলেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 12 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।